অভয়ার মা বাবা সিবিআই তদন্তের ওপর আর ভরসা রাখতে পারছেন না। তারা বলছেন যে সিআইডি তদন্ত চাই। রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। অভয়ার মা এখন বিজেপি বিধায়ক, এবং তারপরে সিবিআই এর কিছু তৎপরতা আমাদের চোখে পড়েছিল। তারা পানিহাটি শ্মশানে যাচ্ছেন, প্রাক্তন বিধায়ক প্রাক্তন কাউন্সিলরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন, আর.জি. কর হাসপাতালে যাচ্ছেন, ঘটনাস্থল আবার দেখতে যাচ্ছেন। অনেকেরই মনে হয়েছিল যে এবার বোধহয় আবার নতুন করে কিছু একটা হচ্ছে। কিন্তু বৃহস্পতিবার 25শে জুন কলকাতা হাইকোর্টে যে শুনানি হলো, ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন এবং সিবিআই এর যে রিপোর্ট তারা পেশ করলেন, স্ট্যাটাস রিপোর্ট, বোঝা গেল কিচ্ছু হয়নি। এখন অভয়ার বাবা মা বলছেন যে সিবিআই এর উপর আমরা আর ভরসা রাখতে পারছি না। তো সিবিআই যদি না পারে আর এগোতে, তাহলে সিআইডি পারবে। এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা লেখক ডক্টর নজরুল ইসলামের কাছে। এরকম মনে করা হচ্ছে যে সীমা পাহুজা, যিনি সিবিআই এর আগের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি যা তদন্ত করেছেন, তারপরে নতুন করে যারা তদন্ত করবেন তারা কিছুই করবেন না, কারণ যদি করেন তাহলে সীমা পাহুজার সমস্যা হতে পারে। তো আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি বলি যে সিবিআই আমাদের এখানকার, মানে আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তো তারা যেভাবে এই আর.জি. কর মামলা তদন্ত করেছে, তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আমি একটা উদাহরণ দিচ্ছি। স্থানীয় থানার ওসি এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে তারা গ্রেপ্তার করেছে, সিবিআই অফিসাররা করেছিলেন। তো যদি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায়, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করার দরকার পড়লো কেন? তার মানে তাদের কাছে প্রমাণ ছিল। আমার এবার দ্বিতীয় প্রশ্ন, যদি প্রমাণ থাকে তাহলে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট কেন দাখিল করছে না? আগে তো করেইনি। তার মানে এই গ্রেপ্তারিটা ওই লোককে বিভ্রান্ত করার জন্য করা হয়েছিল। তারা প্রভাবিত হয়ে, সেটা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে না রাজনৈতিকভাবে প্রভাবিত হয় আমি জানি না, কিন্তু সিবিআই লোকেরাও একদম আকাশ থেকে আসে না। এবং আমার জানা, আমি এটুকু বলতে পারি যে দেখুন, সিবিআই এর ডিরেক্টর যারা আছেন তাদের কারো কারো বিরুদ্ধে সিবিআই এরই দুর্নীতির জন্য কেস করেছে। যেমন বলছে সিনহা, তিনি বিচার চলাকালীন মারা গেলেন, নাহলে হয়তো জেলেও যেতেন। সিবিআই ডাইরেক্টর, তো সিবিআই ডাইরেক্টর যদি এরকম অসৎ লোক হন, তাহলে অন্যান্য অফিসারদের অসৎ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? তারপরে আপনারা উত্তরটা খুঁজুন, তাহলে বুঝতে পারবেন। যদি তাই হবে, তাহলে এখন আবার তারা সিআইডি কে দিয়ে তদন্ত করাতে বলছেন। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়ে রয়েছেন, এটা আমরা জানি আর.জি. করের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর। তো সিআইডি কারা? আইপিএস অফিসাররাও কি আইপিএস অফিসারদের সমস্যা হতে পারে এমন কিছু করবেন? দেখুন, কেউ করবে কিনা সেটা নির্ভর করে সে লোকটা সৎ না অসৎ। সে করবে কি না সেটা নির্ভর করে সে সৎ কিনা, সে কাজ জানে কিনা, সে নিরপেক্ষ কিনা। তো সিআইডি তো ডাইরেক্টর থেকে আরম্ভ করে উপর দিকে অফিসারগুলো আইপিএস অফিসার। তারপরে সিআইডিতে সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট হয়, ডিএসপি দেরও রিক্রুটমেন্ট হয়। অতএব তারা একটা বিশেষ অজ্ঞ সংস্থা, কারণ তাদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হয় না, শুধুই তদন্ত করে। তাদের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে, তাদের নিজস্ব প্রসিকিউটর আছে। অতএব তাদের তদন্ত অনেক বেশি ভালো করার কথা। কিন্তু দুর্নীতির জন্য হলে বা রাজনৈতিক প্রভাবের জন্য হলে তারা তদন্ত করতে পারে না। কারণ একাধিক ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সিআইডি তদন্ত আশানুরূপ হয়নি। সিবিআই লোকেরা যখন তদন্ত করতে পারছে না, তখন সিবিআই কে কেন দেওয়া হয়েছিল?
যে কলকাতা পুলিশ সব প্রমাণ লোপাট করে দিচ্ছিল। তো কলকাতা পুলিশ তৎকালীন শাসক দল তৃণমূলের মমতা ব্যানার্জির অধীন ছিলেন, সিবিআই কিন্তু মমতা ব্যানার্জির অধীন ছিলেন না। সেই জন্য মনে হয়েছিল যে মমতা ব্যানার্জির কথা মতো তারা কাজ করবেন না। এখন যে সিআইডি চাইছে তখন চাইনি, সেটার একটা কারণ সেটা তো যে এখনকার সিআইডি কিন্তু মমতা ব্যানার্জির অধীন নয়, শুভেন্দু অধিকারীর অধীন। ঠিকই, কিন্তু আইপিএস অফিসাররা এই প্রমাণ লোপাটে তাদের একটা ভূমিকা ছিল। তো এই আইপিএস অফিসাররা সেই আইপিএস অফিসারদের বিরুদ্ধে তদন্ত করবেন এবং যথাযথভাবে সেটা এগোবে, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, দেখুন, আমি ব্যক্তিগত জীবনে মানে আইজি লেভেলের আইপিএস অফিসারের বিরুদ্ধে আমি এফআইআর করেছি, তার নিচের অফিসারদের বিরুদ্ধে তো করেছি, মানে অফিসার লেভেলের লোকদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। কিন্তু যিনি তদন্ত করবেন তিনি যদি সৎ অফিসার হন, তার যদি মেরুদণ্ড সোজা থাকে, তাহলে তিনি করবেন। কিন্তু আপনি কখনো এরকম দেখেছেন যে কোনো একটা তদন্ত যেটা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, সেটা আবার সিবিআই এর হাত থেকে সিআইডির হাতে গেছে? মানে এরকম ঘটনা কি আমাদের এখানে আগে ঘটেছে? আমি দেখিনি, কারণ আমি তো বললাম যে সিবিআই সব থেকে ভালো তদন্তকারী সংস্থা। আর সিবিআই চার প্রকার, আর একটা কারণ যে রাজনৈতিক দলের ফারাক হলে তখন চাই। যখন একই রাজনৈতিক দল সিবিআই কেও নিয়ন্ত্রণ করছে, সিআইডি কেও করছে, তখন সিবিআই থেকে সিআইডি চাওয়ার অর্থ হচ্ছে যে সিবিআই এর অফিসাররা তদন্ত করেছেন বা এখন করছেন তাদের উপর অনাস্থা, তাদের উপরে অনাস্থা। কিন্তু 21শে মে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে সিট গঠন করতে হবে সিবিআই কে, এবং 9ই আগস্টের যে মানে 8ই আগস্ট রাতে অভয়ার রাতে ডিনার থেকে 9ই আগস্টের মৃত্যুর পরে যে শ্মশানে তাকে দাহ করা, এই পুরো ঘটনাক্রম আবার তাদেরকে খতিয়ে দেখতে হবে এবং তদন্ত করতে হবে। এটা কিছুই হয়নি, তাতে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হাইকোর্ট। হাইকোর্টের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। তারা বলছেন প্রমাণ লোপাট। দেখুন, আগে যদি কোনো অসুবিধা থেকে থাকে ছিল, কারণ রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন তাদেরকে সহযোগিতা করেনি। কিন্তু 4 মের পর তো তারা সেটাও বলতে পারবে না, তাই তো। অতএব তাদের যে কিছু না করতে পারা, এটা নিঃসন্দেহে ব্যর্থতা। আমার বিশ্বাস তারা ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। এই যে ইচ্ছাকৃতভাবে না করা, এর পেছনে কি কারণ বলে আপনার মনে হয়? আমি তো বললাম দুটো কারণ থাকতে পারে। একটা, বহু কোটি টাকা, মানে যারা অপরাধী তাদের কাছে তো বহু কোটি টাকা আছে, আপনারা জানেন। আর দ্বিতীয় কারণ হতে পারে রাজনৈতিক প্রভাব। এই রাজনৈতিক প্রভাবটা নিয়েই তো সমস্যা হচ্ছে। যদি সেই রাজনৈতিক প্রভাবের জায়গাটা কি এখনো একই রকম ভাবে থাকবে? সেই তদন্তকারী অফিসারের জায়গায় অন্য তদন্তকারী অফিসার এসছেন, রাজ্যে ক্ষমতা হাত বদল হয়েছে, রাজনৈতিক পালাবদল হয়েছে, এখনো কি একইভাবে প্রভাব, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ আছে? দেখুন, প্রভাবের তো পরিবর্তন হয়, আর একই রাজনৈতিক দলের হলেই যে সব সময় সুবিধা হবে এরকম নয়। আপনারা যদি অতীতের কথা মনে করেন তো দেখবেন যে এখানে কিছু মন্ত্রী তাদের দলের মন্ত্রিসভা থাকা অবস্থায় আর গ্রেপ্তার হয়েছে। আপনি আগের জমানায় দেখুন না, এখন যারা তৃণমূলের খুব গলা ফাটাচ্ছে, সেরকম একজনকেও এই মমতা ব্যানার্জির পুলিশই গ্রেপ্তার করে প্রায় বছর 3 হাজতে রেখেছিল। সেগুলো অনেক রকম অন্য রকম সমীকরণ থাকে, বা এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতারও সমীকরণ থাকে, লেনদেন থাকে। কখন কোনটা কাজ করছে আপনি পুরোপুরি খোঁজ না করলে বুঝতে পারবেন না। আদালতে সিবিআই এর তরফে যেটা বলা হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, যে সিবিআই স্বীকার করেছে যে যেহেতু একই ডিপার্টমেন্ট তদন্ত করেছে এর আগে, যতক্ষণ না পর্যন্ত ট্রান্সফার অর্ডার হচ্ছে, উইদাউট ট্রান্সফার অর্ডার রি-ইনভেস্টিগেট আমরা করতে পারিনি। এটার বিষয়টা কি? ট্রান্সফার অর্ডার আমি বুঝলাম না। মানে এটাই বুঝতে চাইছি যে একটা ডিপার্টমেন্টের হাত থেকে আরেকটা ডিপার্টমেন্টের হাতে দেবার কোনো অভ্যন্তরীণ ট্রান্সফার করার কোনো নির্দেশ থাকলে তবে তারা করতেন,
এবং তারা বলছে দেখুন, আমি বলি, প্রভাবিত হয়ে যে তদন্ত করেন এই ব্যাপারে আমার সন্দেহ নাই। তো প্রভাবিত অনেক কারণ থাকতে পারে। আমি বললাম যে রাজনৈতিক হস্তক্ষেপ থাকতে পারে এবং টাকা নেওয়ার ব্যাপার থাকতে পারে, ঘুষ নেওয়া। তো ঘুষ যদি নিয়ে নিয়ে থাকে যারা তদন্ত করছেন, তাহলে তাদের পক্ষে তো তদন্ত করার অসুবিধা আছে। আর যদি রাজনৈতিক প্রভাব থাকে তাহলেও তো অসুবিধা আছে। কিন্তু সেই দলটার বদলে তো নতুন দলকে দিয়ে তদন্ত করানোর কথা। মানে আপনি বলছেন যে পুরনো দল যদি যারা এখানকার অফিসারদের দিয়েই তো সিট গঠন হয়েছে না। আর ঘুষ নেওয়ার কারবার যদি আপনি জানেন, তাহলে ঘুষ তার ভাগ অনেক দূর পর্যন্ত যায়। তাই যদি হয় তাহলে এর পরের শুনানি এই অভয়ার মামলার সেটা হচ্ছে 6ই আগস্ট, অর্থাৎ ওই ভয়ঙ্কর ঘটনার 2 বছর পূর্ণ হবার 3 দিন আগে আবার শুনানি হবে। কিন্তু এখনো পর্যন্ত সিআইডির হাতে দেবার কথা আমরা শুনিনি, তবে সিবিআই এর ওপরই ভরসা রেখেছে আদালত। কিন্তু যেভাবে এই 1 মাসেরও বেশি, তারা বলছেন, বিচারপতি বলছেন যে 1 বছর 7 মাস ধরে আপনারা কি করলেন, প্রমাণ লোপাট কিভাবে হলো, কারা করলো, কারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে, অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, সবই তো আপনাদের আবার তদন্ত করে দেখার কথা, কেন করছেন না? সত্যি কথা বলতে কি কোনো সদুত্তর কিন্তু সিবিআই এর কাছে নেই। তো আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত এই মামলাটার তদন্তের ভার, নতুন করে তদন্তের ভারটা সিআইডির হাতে যেতে পারে? যার হাতে তদন্তের ভার দেওয়া হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যেমন 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছে, যেমন কলেজের প্রিন্সিপাল অন্য কেসে তার বিরুদ্ধে এখন দুর্নীতির মামলায় চলছে। তো এইরকম ভাবে যে অফিসাররা এরকম ইরেগুলার কাজ করেছেন তাদের সাজা দেওয়া সম্ভব। কিন্তু মামলাটা এমনই যে যারা সত্যিকারের ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া অন্য যারা জড়িত এর মধ্যে রেপ এবং মার্ডার করেছেন তাদের সাজার ব্যবস্থা করা এতদিন পরে কিন্তু খুব কঠিন। এই গোটা ঘটনাটা যারা ঘটিয়েছে একসঙ্গে মিলে, তারা শাস্তি পাবে না শেষ অবধি? আপনাকে তদন্তটা না বুঝলে এটা বোঝানো খুব মুশকিল। ধরুন একটা মেয়েকে ধর্ষণ এবং খুন করেছে, তার দেহ পড়ে আছে, সেই খুনটা করতে দেখেছে বলে এখনো কেউ আসেনি, তার মানে আই উইটনেস নাই, তাই তো? কেউ সাক্ষী দিচ্ছে না যে এই লোকটা অপরাধ করেছে। কোর্টে কারো সাজার ব্যবস্থা করতে গেলে সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হয় যে তিনি অপরাধটা করেছেন, সে ব্যাপারে কোন রকম বিচারে কোনো সন্দেহ থাকবে না। সেটা কি করে সম্ভব? সেটা ওই মেয়েটার যে শরীর থেকে যে প্রমাণ পাওয়া যাবে। কি করে প্রমাণ পাওয়া যাবে? এখন তো আর পাওয়া সম্ভব নয়, তখন যা পাওয়া গিয়েছে। এই তো আপনি পয়েন্টে আসছেন। যারা অপরাধটা করেছে তাদের শরীর থেকে যে প্রমাণ পাওয়া যাবে, এই দুটো অপরাধী কিনা প্রমাণ করবে। তো এখন যিনি সাসপেক্টেড, তার শরীর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। ওই মেয়েটিকে তো পুড়িয়ে দিয়েছে, তার শরীর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। ওই যে তাড়াতাড়ি কেন পোড়াতে গেল, তো এই জন্যে। সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে কি সাজা হতে পারে না? আপনি যে এভিডেন্সই বলেন, আবার তো বলছি যে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে যে তিনি অপরাধটা করেছেন। যদি সামান্যতম সন্দেহ থাকে যে তিনি অপরাধটা নাও করতে পারেন, তাহলে তিনি বেনিফিট অফ ডাউট পাবেন। তার মানে প্রমাণ লোপাট যারা করেছে সেটা যদি প্রমাণ করা যায় যে এরা প্রমাণ লোপাটে সাহায্য করেছে বা অপরাধীদের আড়াল করতে, প্রমাণ লোপাটের জন্য সাজা হবে, ধর্ষণ খুনের জন্য সাজা। হ্যাঁ, মানে তাদেরকে সাজা দেওয়া সম্ভব, কিন্তু ধর্ষণ খুনে যারা সাজা দেওয়া কঠিন, আমি অসম্ভব বলছি। মানে সঞ্জয় রায় বাদে যারা, তাদের তাদের সাজা দেওয়া অসম্ভব বলছি না, কিন্তু খুবই কঠিন এত দেরিতে। আমরা জানি না শেষ অবধি কি হবে। তবে অভয়ার বাবা মা খুবই হতাশ, এবং অনেকেই হতাশ, বিশেষ করে তাদের আইনজীবীরা। আমরা শুনছিলাম মহামান্য বিচারপতি শম্পা সরকার এবং মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ তীব্র ভর্ৎসনা করেছেন সিবিআইকে। আমি যদি বলি ভর্ৎসনা করেছেন তাহলে বোধহয় ভুল হবে, একেবারে সব রকম ভাবে ধিক্কার জানিয়েছেন। কারণ
1 বছর 7 মাস হয়ে গেল সিবিআই কোনো রকম তদন্তের অগ্রগতি করেইনি, অথচ নির্যাতিতার মা বাবা বারবার সিবিআই এর শরণাপন্ন হয়েছেন এবং লাস্ট অর্ডারে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছিলেন যে সিবিআই নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলবে এবং তাদের যে বক্তব্য সেটা শুনবে এবং শুনে সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিচ্ছু করেনি। দেখুন, আমার মেয়ের প্রতি যদি এরকম করা হতো, একটা পরিবারের মেয়ে, বাবা মা তাকে এমবিবিএস করিয়েছেন, তাই তো একমাত্র তারপর সন্তান। পোস্ট গ্রাজুয়েশন করাতে পাঠিয়েছেন, রাজ্যের রাজধানীর বুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আছে, তখন যদি তাকে কেউ ধর্ষণ করে খুন করে দেয়, তো তাদের মা বাবা, আমি হলে আমারও এরকম অবস্থা হতো। ঠিকই।